আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে বড় বড় কোম্পানিগুলো ঠিক কিভাবে তাদের পরের প্রজেক্টটা বেছে নেয়? মানে এত আইডিয়ার মধ্যে থেকে কোনটা নিয়ে তারা কাজ করবে এই সিদ্ধান্তটা তারা কিভাবে নেয়? এটা কিন্তু যেকোনো প্রতিষ্ঠানের জন্যই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তো চলুন আজ এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখা যাক। সেরা কোম্পানিগুলো তাদের নেক্সট বিগ থিং বা পরবর্তী বড় উদ্যোগটা আসলে কিভাবে বেছে নেয়। এটা কিন্তু কোনো ভাগ্য বা অনুমানের খেলা একদমই না। এর পেছনে কাজ করে খুব স্মার্ট কিছু ডেটা ভিত্তিক আর কৌশলগত পদ্ধতি। আসলে প্রজেক্ট নির্বাচন মানে শুধু একটা কাজ বেছে নেওয়া নয়, ব্যাপারটাকে অনেকটা একটা সঠিক লঞ্চ প্যাড খুঁজে বের করার মতো ভাবা যেতে পারে, যেটা পুরো সংস্থাকে ভবিষ্যতের দিকে রকেটের গতিতে এগিয়ে নিয়ে যাবে। আর এখানেই আমাদের আলোচনার প্রথম ধাপ, যেখানে এই সিদ্ধান্তগুলো কেন এত গুরুত্বপূর্ণ আর এর এক একটা প্রভাব যে কতটা গভীর হতে পারে সেটা আমরা দেখব। দেখুন, প্রজেক্ট নির্বাচন কিন্তু কোনো এলোমেলো ব্যাপার না। এর জন্য কিছু সুনির্দিষ্ট মডেল ব্যবহার করা হয়, যেগুলোকে আমরা মোটা ধাগে দুইটা ভাগে ভাগ করতে পারি। আর এই মডেলগুলোই কিন্তু আমাদের শুধু অনুমানের উপর নির্ভর না করে ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। প্রথমে আমরা নন নিউমেরিক বা গুণগত মডেলগুলো নিয়ে কথা বলবো। এই মডেলগুলো কিন্তু শুধু টাকার হিসাব করে না, বরং একটা কোম্পানির কৌশল, তার লক্ষ্য আর তার সামগ্রিক দর্শন, এই সব কিছুর উপর ভিত্তি করে তৈরি হয়। প্রথম মডেলটার নামটা বেশ মজার, দ্য সিক্রেট কাউ। নামটা অদ্ভুত, তাই না? এর মানে হলো যখন কোম্পানির কোনো অনেক বড় আর প্রভাবশালী কর্মকর্তা একটা প্রজেক্টের কথা বলেন, তখন সেটা প্রায় বিনা প্রশ্নেই পাশ হয়ে যায়। আর যতক্ষণ না সেই বস নিজে বলছেন যে এটা বন্ধ করো, ততক্ষণ ওই প্রজেক্ট চলতেই থাকে। এটা পুরোপুরি ক্ষমতার উপর নির্ভরশীল একটা মডেল। এরপর আসে এমন কিছু প্রজেক্ট যেগুলো না করে কোনো উপায় নেই। যেমন ধরুন, কারখানার একটা পুরনো মেশিন পাল্টানো দরকার। এটা হলো অপারেটিং নেসেসিটি। এটা না করলে তো উৎপাদনই বন্ধ হয়ে যাবে। আবার ধরুন, বাজারে আপনার প্রতিযোগী একটা নতুন প্রযুক্তি নিয়ে এলো, তখন সেই প্রযুক্তিটা নিজেদের আয়ত্তে আনা হলো কম্পিটিটিভ নেসেসিটি, যা ছাড়া প্রতিযোগিতায় টেকাটাই মুশকিল হয়ে যাবে। এই মডেলটা অনেকটা একটা পাজল মেলানোর মতো। ভাবুন তো, একটা কোম্পানির একটা প্রোডাক্ট লাইন আছে, কিন্তু সেখানে একটা গুরুত্বপূর্ণ অংশ মিসিং। সেই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্যই একটা নতুন প্রজেক্ট হাতে নেওয়া হলো। এতে কি হয়, পুরো প্রোডাক্ট লাইনটাই আরও সম্পূর্ণ আর শক্তিশালী হয়ে ওঠে। তো এখানেই কিন্তু আমরা দুইটা পদ্ধতির মধ্যে মূল পার্থক্যটা দেখতে পাচ্ছি। গুণগত মডেলগুলো যেখানে কোম্পানির কেন প্রশ্নের উত্তর দেয়, মানে কৌশল আর লক্ষ্যের ওপর বেশি জোর দেয়, সেখানে পরিমাণগত মডেলগুলো বলে যে কিভাবে লাভটা আসবে। আর এটা পুরোপুরি নির্ভর করে ডেটা আর ফাইন্যান্সিয়াল হিসাবের ওপর। বেশ, অনুমানের জগৎ থেকে বেরিয়ে এবার চলুন সিদ্ধান্ত নেওয়ার সেই দিকে যাওয়া যাক, যেখানে সংখ্যা, ডেটা আর আর্থিক হিসাব নিকাশি হলো আসল কথা। তো সবচেয়ে সহজ আর্থিক মডেলটা হলো পে ব্যাক পিরিয়ড। এর মূল প্রশ্নটা খুব সোজা, যে টাকাটা বিনিয়োগ করা হচ্ছে সেটা ফেরত পেতে কতদিন সময় লাগবে। সোজা কথায়, যে প্রজেক্টে বিনিয়োগের টাকা যত তাড়াতাড়ি উঠে আসে সেটাকেই তত ভালো বলে ধরা হয়। কিন্তু এখানেই পেব্যাক পিরিয়ড মডেলের একটা বড় সমস্যা আছে। এটা কিন্তু সময়ের সাথে সাথে টাকার মূল্য যে কমে যায়, সেই ব্যাপারটা হিসাবেই ধরে না। একবার ভাবুন তো, মুদ্রাস্ফীতির কারণে আজকের ১০০ টাকার যা দাম, ৫ বছর পরেও কি তাই থাকবে? একদমই না। আর এই সমস্যার সমাধান হিসেবেই আসে নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি। এই পদ্ধতিটা ভবিষ্যতের সব আয় আর ব্যয়ের আজকের দিনে মূল্য কত সেটা হিসাব করে বের করে। যেহেতু এটা সময়ের সাথে টাকার মূল্যের পরিবর্তনটাকেও হিসাবে ধরে, তাই অনেক বেশি বাস্তবসম্মত একটা চিত্র পাওয়া যায়। সোজা কথায়, যে প্রজেক্টের এনপিভি যত বেশি, সেটা ততটাই লাভজনক। চলুন এবার আমরা আরও আধুনিক আর বিশেষজ্ঞদের পছন্দের মডেলগুলোর দিকে যাই। এই মডেলগুলো একটা সামগ্রিক চিত্র পাওয়ার জন্য অনেকগুলো বিষয়কে একসাথে মিলিয়ে বিচার করে। আচ্ছা, সেরা সিদ্ধান্তগুলো কি শুধু একটা আর্থিক হিসাবের উপর ভিত্তি করে নেওয়া যায়? যায় না। জটিল পরিস্থিতিতে এমন একটা টুল দরকার যা একই সাথে অনেকগুলো বিষয়কে মূল্যায়ন করার ক্ষমতা রাখে। আর এখানেই আসে ওয়েটেড স্কোরিং মডেল। এটা মূলত ৪টা সহজ ধাপে কাজ করে। প্রথমত, কোন কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো ঠিক করা হয়। দ্বিতীয়ত,
প্রত্যেকটা বিষয়ের গুরুত্ব অনুযায়ী একটা ওয়েট বা ওজন দেওয়া হয়। তৃতীয়ত, প্রতিটি প্রজেক্টকে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে একটা স্কোর দেওয়া হয়, আর একদম শেষে স্কোর আর ওয়েট গুণ করে একটা ফাইনাল নম্বর বের করা হয়। যেমন ধরুন, এখানে প্রজেক্ট এ আর প্রজেক্ট বি কে 3টা বিষয়ের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়েছে। দেখুন, দুটো প্রজেক্টেরই কিন্তু ফাইনাল স্কোর একই, 7.1। কিন্তু কৌশলগত দিক থেকে প্রজেক্ট এ এগিয়ে, আবার বাজারের আকারের দিক থেকে প্রজেক্ট বি অনেক ভালো। এই মডেলটা শুধু একটা সংখ্যাই দেয় না, বরং একটা গভীর তুলনামূলক চিত্র আমাদের সামনে তুলে ধরে। এখানে একটা কথা মনে রাখা ভালো, মোট স্কোরের সামান্য পার্থক্য কিন্তু খুব বড় কিছু বোঝায় না। তো আমাদের আলোচনার শেষে এসে মূল কথাটা হলো, সিদ্ধান্ত নেওয়ার জন্য সঠিক কাঠামো বা টুলটা বেছে নেওয়াই কিন্তু আসল চাবিকাঠি। আর অনেক বিশেষজ্ঞই মনে করেন যে ওয়েটেড স্কোরিং মডেলটাই সবচেয়ে কার্যকর একটা পদ্ধতি, কারণ এটা শুধু কম সময়ে কত লাভ হবে সেটার কথা ভাবে না, বরং অনেকগুলো বিষয়কে একসাথে বিবেচনা করে একটা দীর্ঘমেয়াদী আর সম্পূর্ণ চিত্র তুলে ধরে। সংক্ষেপে বলতে গেলে এই মডেলটা সেরা, কারণ এটা অনেকগুলো বিষয়কে একসাথে দেখে, গুণগত আর পরিমাণগত দুরকম তথ্যকেই কাজে লাগায়। আর এর গঠনটাও বেশ সহজ, এমনকি কোনো বিষয়ের গুরুত্ব কমালে বা বাড়ালে ফলাফলে কী প্রভাব পড়বে সেটাও খুব সহজে বিশ্লেষণ করা যায়। তবে হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে, কোনো মডেলই কিন্তু ভবিষ্যৎ দেখতে পায় না। প্রত্যেকটা প্রজেক্টের খরচ আর লাভ দুটোই কিন্তু অনিশ্চিত, তাই সেরা মডেলগুলো সবসময় ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টরটাকে হিসাবে রাখে। শেষ কথা হলো, প্রত্যেকটা প্রজেক্টই আসলে ভবিষ্যতের ওপর রাখা একটা বাজে। এখন প্রশ্ন একটাই, কোনো সংস্থা তার ভবিষ্যতের জন্য এই বাজিটা ঠিক কীভাবে এবং কোন তথ্যের উপর ভিত্তি করে লাগাতে চায়?